আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সাথে একই স্থানে শপথ পড়ানো হবে মন্ত্রিপরিষদ সদস্যদেরও। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল 10টায় দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের এবং বিকেল 4টায় নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথের ব্যবস্থা করা হচ্ছে। সংসদ ভবন সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো সাজানোর কাজও চলছে। গণ অভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। নির্বাচনের দুদিন পর শনিবার থেকে সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়। নির্বাচনে বিএনপির বড় জয় পাওয়ার পর সরকার গঠনের তোড়জোড় এখন দৃশ্যমান। দুপুরে রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই সেখানে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিপরিষদ সদস্যদের নাম আজই চূড়ান্ত হতে পারে। পরবর্তীতে তা পাঠানো হতে পারে বঙ্গভবনে। গতকাল যে ঐক্যের বার্তা দিয়েছে বিএনপি, তার ধারাবাহিকতায় আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। আগামী পরশু নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানটি আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এতে ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সেখানকার এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন? তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যে নেতাকর্মী যারা রয়েছেন তারা শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন। অনেকেই কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন, হয়তো তারা দেখাও করছেন এবং নির্বাচিত যারা এমপি বা সংসদ সদস্য হয়েছেন, যারা আগামী পরশু শপথ গ্রহণ করবেন, তারাও আসছেন অনেকেই তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের দলের চেয়ারম্যানের দিক নির্দেশনা নেওয়ার জন্য এবং আগামীতে তাদের কী ধরনের কর্মপরিকল্পনা হতে পারে সেই বিষয়গুলো নিয়েই সংক্ষিপ্ত আলাপ বা শুভেচ্ছা বিনিময়, এই বিষয়গুলোই হচ্ছে আজকের দিনে। এবং আজকে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম বা কার্যসূচি যেটি রয়েছে সেটি সন্ধ্যার দিকে 7টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তিনি যাবেন শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে এবং পরবর্তীতে এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন। মূলত এই সাক্ষাৎ করার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার দল এবং বিরোধী দল সহ যারা সংসদে যাবেন তাদের সাথে একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক এবং গঠনমূলক একটি সমালোচনার ক্ষেত্র যাতে থাকে, সেই কারণে মূলত দেশের স্বার্থে এবং রাজনৈতিক যে পরিবেশ দেশের সেটির স্বার্থে মূলত তার আজকের এই সাক্ষাৎ কর্মসূচি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগামী পরশু অর্থাৎ 17 ফেব্রুয়ারি হতে যাচ্ছে সংসদ সদস্যদের শপথ এবং সেদিন বিকেলেই গঠিত হবে মন্ত্রিসভা। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ নেয়া যেমন এখন ক্ষণ গণনা মাত্র, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা, তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে কৌতূহলও রয়েছে ব্যাপক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ এবং তরুণ নেতৃত্বের হাতেই তারেক রহমান তুলে দেবেন মন্ত্রিত্বের চাবি। এমনকি বিএনপি জোটে নির্বাচন করেও যারা বিজয়ী হতে পারেননি তারাও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন। সব মিলিয়ে কেমন হতে পারে আগামীর মন্ত্রিসভা, জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে
মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির নীতি নির্ধারকরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। মন্ত্রিসভার আলোচনায় আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। এই নির্বাচনে মিত্র দলের 7 জন নেতা নিজ দল ছেড়ে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাদের মধ্যে শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। তাদের নামও রয়েছে আলোচনায়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার কথা শোনা যাচ্ছে। এছাড়া নির্বাচন করেননি কিন্তু দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার কথাও শোনা যাচ্ছে। সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নামও আলোচনায় রয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দিয়েছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। পরে নির্বাচন কমিশন সচিবের সাথে প্রায় 1.5 ঘণ্টার সংলাপ শেষে ভোটকেন্দ্রের ফলাফলের সাথে ঘোষিত ফলাফলের অস্বাভাবিক পার্থক্য দেখা গেছে বলে জানান 11 দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ফলাফল শিটেও অনেক ঘষামাজার চিত্র দেখা গেছে। অভিযোগ আমলে নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে প্রত্যাশা করেন তিনি। অনিয়ম ও সহিংসতার প্রতিবাদে কাল ঢাকায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা করবে বলেও জানান তিনি। আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক। আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে। ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমান নির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন আসন্ন হওয়ায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচন কাল পর্যন্ত দায়িত্ব পালনের সম্মত হন। অতএব বিষয়টি নিয়ে অহেতুক অনুমান নির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে জানা নেই বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি।
নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে ধর্ষণের ঘটনাটি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। আর পুলিশ বলছে, লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের রিপোর্ট। নির্বাচনে ভিন্ন প্রতীকে ভোট দেয় ধর্ষণের ঘটনায় আলোচনায় নোয়াখালীর হাতিয়া। গেল 12 ফেব্রুয়ারি শাপলাকলিতে ভোট দেন উপজেলার এক নারী। ভোটের পরের দিন ওই নারীকে ঘরে আটকে মারধর, তারপর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানায়, নির্বাচনের দিন গভীর রাতে একদল লোক তার ঘরে ঢুকে শাপলাকলিতে কেন ভোট দিয়েছে বলে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আর শাপলাকলিত বাদে কে ভোট দিছস কেন আমাদের বেড়ি হন্নতালাতে ক শাপলাকলি ডুবে আর উড়ে ডুবে আর উড়ে। পরে ওই ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা জানাজানি হলে হাতিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসাক খন্দকার হাসপাতালে ছুটে যান এবং ভুক্তভোগীর খোঁজ খবর নেন। উনি প্রথমে এসে আমাকে জাস্ট আঘাতজনিত সমস্যার কথাই বলেছিলেন। পরবর্তীতে উনি আমাকে আবার বলেছিলেন উনি ধর্ষণ হয়েছেন। যখন উনি ধর্ষণ হয়েছেন বলেছেন, তখন আমরা ওনার মেডিকেল লিগ্যাল পরীক্ষার জন্য ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি করে দিই। গাইনি ওয়ার্ডের ডাক্তাররা এটা বাকি পরীক্ষা করে সেটা কনফার্ম করবে। এই ধর্ষণ করা আমার বোনের পাশে দাঁড়াতে আসছি, আমার মায়ের পাশে দাঁড়াতে আসছি, এবং এই ব্যাপারটা আমি ন্যাশনাল জাতিকে জানাতে চাচ্ছি হাতিয়াতে কি পরিমাণ তাণ্ডব মাওরাবর শামীমের সন্ত্রাসী বাহিনী চালাচ্ছে। এদিকে যাদের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ, তাদের দাবি ধর্ষণের ঘটনাটি মিথ্যা ও অপপ্রচার। বাজার যাওয়ার পথে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে। সকল বাজার ফার্মেসিতে নিয়েছি, এখানে আমার ট্রিটমেন্ট চলে। এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম। এখান থেকে আমাকে মাইজদি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে প্রশাসন। আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো জানে না। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।